এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। আবুধাবিতে এখনও পর্যন্ত সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। দারুণ শুরুর পর ১৪ বলে ১৯ করে আউট হন ইমন। তানজিদ তামিম ফেরেন ১৮ বলে ১৪ করে। টস হেরে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান, ৩০ রান ওপেনার জিসান আলীর। ২৮ রান করেন অধিনায়ক ইয়াসিম মর্তুজা। ৭ উইকেটে ১৪৩ রান করে হংকং। জোড়া শিকার তাসকিন সাকিব ও রিশাদের। বি গ্রুপে শ্রীলঙ্কা ও আফগানিস্তানও আছে। সুপার 4 নির্ধারণে পয়েন্ট টেবিলের সমীকরণ উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। He gets all of it. That's bold, great response. That's a good shot. Oh, it's gone all the way. এশিয়া কাপে হংকং বাংলাদেশ ম্যাচ নিয়ে নিউজরুম থেকে আলাপ করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশ ১৪৪ রানের টার্গেটে ব্যাট করছে। হংকংয়ের বিপক্ষে ম্যাচ জয় বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বে এগিয়ে থাকার জন্য। বোলিংটা কি ততটাই আপনার আগ্রাসী মনে হয়েছে? ব্যাটিং কেমন দেখছেন? দেখুন, আমার কাছে মনে হয়েছে ভালো বল করেছে বাংলাদেশ দল, তবে আরও একটু ভালো হওয়া উচিত ছিল। আমার কাছে একটা প্রশ্ন সব সময় আসে, সেটা হচ্ছে কেন রিশাদকে একেবারে ১৯তম ওভারে আনা হয়। আপনি যদি দেখেন যে রিশাদ ভালো বল করেন, ভালো উইকেট নিয়েছেন, আজ নিজেও কিন্তু ৪২ ম্যাচে ৫০তম উইকেট পেয়েছেন টি-20-তে। তারপরেও আমি বলবো যে এরকম একজন স্পিনারকে আপনি কখনোই ১৯তম ওভারে বা ২০তম ওভারে বল দিতে পারেন না। আপনি সারা ওয়ার্ল্ডে দেখবেন টি-20-তে এমন হয় যে আপনি লাস্ট ২ ওভারে তো হিট করবে বা অনেক বেশি পাওয়ার হিট করার চেষ্টা করবে। সেই সময় আপনি লেগ স্পিনারকে বল দেন, সেটা আপনার যে কোনো সময় খুব বড় একটা ক্ষতি করতে পারে দলের জন্য। সেই কাজটা আজকে হয়নি, কিন্তু এর আগে আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে কিন্তু রিশাদকে নিয়ে একটা ওই রকম শঙ্কা তৈরি হয়েছিল যে ম্যাচটা হারবে কি না। দ্বিতীয় টি-20 ছিল পাকিস্তানের বিপক্ষে। সেই বিষয়গুলো অবশ্যই ক্যাপ্টেনকে মাথায় রাখতে হবে। হয়তো বা হংকংকে আমরা দেখেছি আগের ম্যাচে আফগানিস্তান ৯৪ রানে অল আউট করে দিয়েছে, এই ম্যাচে হয়তো ১২০-১২৫ রানের মধ্যে অল আউট করতে পারতো, কিন্তু এটা একটু বেশি রান হয়েছে। সেখানে আমি যেটা আশা করেছিলাম যে মুস্তাফিজ আর একটু ভালো বল করবেন, তাসকিন আর একটু ভালো বল করবেন, সবাই হয়তো বা ৬ বা ৭-এর মধ্যে ইকোনমি দেবেন, সেটা হয়নি। তবে টি-20 ক্রিকেটে এমনটা হতে পারে, আমরা হয়তো বা যেটা আশা করবো তার থেকে একটু খারাপ হতেই পারে, সেটাই হয়তো হয়েছে। যেটাই হোক, বাংলাদেশ দল একটা জয় পাক, জয় দিয়ে এশিয়া কাপ শুরু হোক, সেই প্রত্যাশা আমরা করতে পারি। হয়তো বা বোলিং এবং ফিল্ডিংয়ে যেখানে ভালো হতে পারতো, সেটা হয়তো বা নেক্সট ম্যাচে ভালো করবে নিশ্চিতভাবেই। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি ২ প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। আফগানদের তো আরব আমিরাত নিজেদের ভেন্যু, মানে ওনারা হোম ভেন্যু বানিয়েই খেলেন এখানে। সেক্ষেত্রে আফগানিস্তান অনেক শক্তিশালী এবং টি-20-তে তাদের দুর্দান্ত সব প্লেয়ার রয়েছে। রান রেটে এগিয়ে থাকার যে হিসেব নিকেশ, সেখানে এই ম্যাচের এখনো পর্যন্ত কি অবস্থা দেখছেন আপনি? না, দেখুন, অবশ্যই একটা দল যদি ৩টা ম্যাচে জয় পায়, বাকি ৩টা দল যদি একটা ম্যাচে জয় পায়, তাহলে রান রেটটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আফগানিস্তান অনেকটা এগিয়ে গেছে। তারা প্রথম ম্যাচে ৯৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশ দল হয়তো বা তার থেকে কিছু কম ব্যবধানে জিতুক, তারপরে কিন্তু বড় একটা রান রেটে জয়ের আশা ছিল বা এখন পর্যন্ত আছে, যে হয়তো বা ১৫তম ওভারে ১৬তম ওভারে বাংলাদেশ দল জয় পাবে, এমন একটা আশা করা হচ্ছে। তাহলে হয়তো রান রেটে একটু বাড়ানো থাকবে, যেমনটা নয় যে আফগানিস্তান থেকে বেশি থাকবে। কারণ শ্রীলঙ্কা আফগানিস্তান আপনি যেটা বলছিলেন, অবশ্যই তারা স্ট্রং টিম। এই টুর্নামেন্টে তারা অনেক ভালো করে, বিশেষ করে শ্রীলঙ্কা দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন এই টুর্নামেন্টের। আফগানিস্তান সবশেষ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে টি-20 বিশ্বকাপে, তারা অনেক ধারাবাহিক দল। ধরাই হচ্ছে যে বাংলাদেশ এই গ্রুপের ৩ নম্বর দল, মানে ১ নম্বরে আফগানদের রাখা হচ্ছে, ২ নম্বরে রাখা হচ্ছে শ্রীলঙ্কাকে, ৩ নম্বরে বাংলাদেশ দলকে ২-এর মধ্যে থাকতে হবে। তো সেই দিক থেকে অবশ্যই রান রেটটা ইম্পর্টেন্ট জিনিস। তবে বাংলাদেশ দল তেমনটা মনে হয়নি, খুব বেশি রাশ করছে না, খুব বেশি তাড়াহুড়ো করছে না যে ম্যাচটা খুব বেশি বড় রান রেটে জিততে হবে। কারণ বাংলাদেশ তো ৩টা ম্যাচও জিততে পারে, এমনটা জিততে পারে না। তো সেই দিক থেকে জয়টাই মুখ্য হিসেবে দেখছে। লিটন দাস এবং হৃদয় ব্যাট করছিল যখন কথা শুরু করছে আপনার সাথে, তখনও ব্যাট করছিল, এবং তারা দুজন চাইবে যে বাংলাদেশ দল তারা থাকা অবস্থাতেই জয় পাক। তাহলে কিন্তু উইকেট থাকলেও রান রেটটা বাড়ানো থাকবে, সেটা হলে কিন্তু অবশ্যই বাংলাদেশ দল ভালো হবে, এবং পরের ২ ম্যাচের জন্য অবশ্যই বাংলাদেশ দল কনফিডেন্সটা এগিয়ে নিয়ে মাঠ নামতে পারবে। অনেক ধন্যবাদ মাজহারুল ইসলাম আপনাকে। চলে যাচ্ছি পরের খবরে।
এশিয়া কাপে শুক্রবার পাকিস্তানের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওমান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। টি-20তে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল। এই গ্রুপ থেকে সুপার ফোরের জন্য অন্যতম ফেভারিট পাকিস্তান। আমিরাতে ত্রিদেশীয় সিরিজ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে সালমানের দল। 14 সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই। তার আগে ওমানের বিপক্ষে দাপুটে জয়ের লক্ষ্য পাকিস্তানের। অলরাউন্ড অপশন শক্তির জায়গা। শাহিন রো ফাহিমদের নিয়ে পেস আক্রমণ ওমানের জন্য বিপজ্জনক। দুবাইয়ের কন্ডিশনে স্পিনার আবরার ঘুষ দিলেও কার্যকর হতে পারেন। নারী ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরে সব ম্যাচ অফিসিয়াল নারী। 14 আম্পায়ার ও 4 ম্যাচ রেফারির তালিকা প্রকাশ করেছে আইসিসি। নারী বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্বে শতভাগ নারী। একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাথিরা জাকির জেসি। প্রথমবার আইসিসির ইভেন্টে দায়িত্ব পালন করবেন তিনি। আম্পায়ার তালিকায় আছেন ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস, সু রেডফার্ন আর লরেন কিম কটন সহ 14 জন। 4 ম্যাচ রেফারি হলেন ট্রডি অ্যান্ডারসন, সাদ্রি ফ্রিডস, জিএস লক্ষ্মী এবং মিশেল পেরেইরা। 8 দলের নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু 30 সেপ্টেম্বর, ফাইনাল 2 নভেম্বর। রাউন্ড রবিন লিগের পর নকআউট, এরপর ফাইনাল। মোট 31 ম্যাচের লড়াইয়ের আয়োজক ভারত, তবে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। সরকার পতন আন্দোলনে উত্তাল নেপালে 3 দিন আটকে থাকার পর দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বিকেলে ঢাকায় পৌঁছান জামাল তোপুরা। সবাইকে নিরাপদে দেশে ফেরানোয় সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাফুফে সভাপতি। ফুটবলারদের ট্রমা কাটাতে কাজ করবে ফেডারেশন। বিকাল 4:45টা কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিমান বাহিনীর বিশেষ ফ্লাইট। দূর হয় শঙ্কা। উত্তাল নেপালে 3 দিন হোটেলবন্দি থাকার পর ঢাকায় জাতীয় ফুটবল দল। ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা ফিরেছেন বিশেষ এই ফ্লাইটে। ফুটবলার, কোচিং স্টাফ সহ সব মিলিয়ে 55 জনের বহর। দেশে ফিরে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন জামাল তোপুরা। অভ্যর্থনা জানান বিমান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাফুফে সভাপতি সহ অনেকেই। যখন আমাদের এয়ার স্পেসগুলো খুলে দিয়েছে, নেপালে যখন সিভিল অথরিটি নেপাল যখন এয়ারপোর্টটাকে সেফ ল্যান্ডিংয়ের জন্য ঠিক করতে পেরেছে, এবং ওয়েদার পারমিটিং, যেটা আমাদের সবারই হাতের বাইরে, এই 3টা কোঅর্ডিনেশন করার পরে আমাদের বাংলাদেশ এয়ারফোর্স কিন্তু এয়ারবোর্ন হয়েছিল। অ্যান্ড খুব অল্প সময় আমাদের প্লেয়ারদেরকে এবং মিডিয়া অফিসারদেরকে কিন্তু ফেরত নিয়ে এসেছিল। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। সরকার পতনের আন্দোলনে দ্বিতীয়টি বাতিল হয়। টিম হোটেলেও নিরাপত্তা শঙ্কা, আতঙ্ক ছিল। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে হোম ও অ্যাওয়ে ম্যাচ। ফুটবলারদের ট্রমা কাটানোর উদ্যোগ নেবে বাফুফে। আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। সশস্ত্র বাহিনী ফুটবলারদের নিরাপদে দেশে ফিরিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে আত্মনিয়োগের অঙ্গীকার। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। দেশে ফেরার দিন চেষ্টা করেও ফুটবলারদের প্রতিক্রিয়া জানা যায়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান কাপ বাছাই শেষে দেশে ফিরেছে অনূর্ধ্ব 23 জাতীয় দল। তারকায় ঠাসা দল নিয়ে মূল পর্ব নিশ্চিত করতে না পারার হতাশা থাকলেও জাতীয় দলের পাইপলাইন তৈরির লক্ষ্য পূরণ হয়েছে বলে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের জন্য একাধিক ফুটবলারকে ডাকা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। বড় স্বপ্ন নিয়ে ভিয়েতনামে গিয়েছিল অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দল। তবে ফিরতে হয় খালি হাতে। জাতীয় দলের একঝাঁক ফুটবলার, সাথে ফাহামেদুল জায়ান, কিউবা তানিলের মতো প্রবাসী তারকারা থাকায় প্রত্যাশা ছিল বেশি। এমন দল নিয়েও মূল পর্বে খেলার লক্ষ্য পূরণ হয়নি। স্বাগতিক ভিয়েতনামের পর ইয়েমেনের বিপক্ষে হার। প্রথম 2 ম্যাচ শেষেই বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।
নিয়মরক্ষার ম্যাচে অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে 4-1 গোলের দাপুটে জয় পেয়েছে। সবশেষ 3 টুর্নামেন্টে যা লাল সবুজের প্রথম জয়। আলটিমেটলি আমাদের টার্গেট ছিল কোয়ালিফাই করা, বাট কোয়ালিফাই আমরা করতে পারিনি। বাট আমি যতটুকু শুনেছি এই ফার্স্ট 23 টিম জয়লাভ করেছে। তো আমি মনে করি এটা ফিউচারের জন্য যে আপকামিং জেনারেশন যে রেডি হচ্ছে ফর দ্য ফিউচার, এটা আসলে আমি মনে করি যেটা একটা পজিটিভ সাইড বাংলাদেশ ফুটবলের জন্য। ভবিষ্যতে এই যে একটা ক্যাম্প কোর্সে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে চাপ ছাড়া খেললে কী হয়, চাপ নিয়ে খেললে কী হয়, আমি মনে করি এটা একটা সিঙ্গাপুর মেসেজ যে আমরা চাপ ছাড়া খেলছি, এই জন্য কোনো ভালো খেলতে পারছি। এর আগে চাপ ছিল, তো আমি মনে করি এটা ওদের জন্য একটা গুড মেসেজ যে চাপ ছাড়া খেললে আমরা পারি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু করবে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ, সেই মিশনে অনূর্ধ্ব 23 দলের অনেক ফুটবলার ডাক পেতে যাচ্ছে নিশ্চিত করেছেন সহকারী কোচ হাসান আল মামুন। আমি এখনই নাম প্রকাশ করছি না, বাট আপনারা অলরেডি নিজেরাও জানেন যে কিছু ট্যালেন্ট কিন্তু বাংলাদেশ কিছু পজিশন পেয়ে গিয়েছে, যেটা কিনা আমাদের সামনের যে অক্টোবরের যে আমাদের এশিয়ান কাপের খেলা, সেখানে আপনারা অবশ্যই তাদেরকে দেখতে পারবেন। সো আমরা কিছু প্লেয়ার অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে বাংলাদেশ মানে অনূর্ধ্ব-23টা ন্যাশনাল টিমের পাইপলাইনটা তৈরি করা, এবং সেটা আমরা পেয়ে গিয়েছি। ভিয়েতনাম থেকে দলের সাথে ঢাকায় ফিরেছেন 2 প্রবাসী ফুটবলার জায়ান ও কিউবা। তবে ফাহামেদুল ইতালি আর ইংল্যান্ড ফিরে গেছেন তানিল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুম শুরুর আগে বিপাকে মোহামেডান। ফুটবলারদের চুক্তির টাকা দিতে পারছে না অভিভাবক শূন্য ক্লাবটি। নির্বাচিত কমিটি না থাকায় অর্থায়নে এগিয়ে আসছে না কোনো প্রতিষ্ঠান। এই সংকটে লিগ শিরোপা ধরে রাখা নিয়ে শঙ্কিত কোচ আলফাজ আহমেদ। অর্থ সংকটে ধুঁকছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বর্তমান কমিটির মেয়াদ শেষ, অর্থায়নে এগিয়ে আসছে না নতুন কোনো প্রতিষ্ঠান। সাবেক কর্তারাও গুটিয়ে আছেন, যার প্রভাব পড়েছে ফুটবলারদের ওপর। অনেকেই পাননি চুক্তির প্রথম কিস্তির টাকা। আমাদের মাঠের সমস্যা, প্লেয়ারদের স্যালারি কন্ট্রাক্টের সমস্যা, যারা চুক্তিবদ্ধ হয়েছে তাদেরকে টাকা দেওয়া এখনও বাকি আছে। আসলে একটা প্লেয়ার যখন খেলে সিজন শুরু করে যদি টাকা পয়সা না পায়, কি নিয়ে খেলবে? আসলে তাদের তো ফ্যামিলি আছে। 15ই সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়াই। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করলেও দল নিয়ে তেমন আশাবাদী নন কোচ আলফাজ। জাতীয় ও বয়সভিত্তিক দলের ব্যস্ততায় এখনও পুরো দল নিয়ে অনুশীলন হয়নি। আমি এখনও টিম পাইনি, যারা আছে বিদেশিদেরকে নিয়ে ট্রেনিং করছি। তো হয়তো 3-4 দিন পাবো। তো এই যা প্রস্তুতি যেমন হবে, ম্যাচও আমার মনে হয় সেরকমই হবে। এইভাবে আসলে একটা ক্লাব চলতে পারে না। আমার মনে হয় যে এটা তাড়াতাড়ি নির্বাচন হয়ে নতুন কমিটি আসুক এবং টিমটাকে ধরুক, ফুটবল টিমটাকে ধরুক। বাজেট না থাকায় এমনিতেই সাদামাটা দল, তার উপর বেতন বকেয়া, মানসিক চাপ ও আত্মবিশ্বাসে ঘাটতি ফুটবলারদের। মৌসুমে বড় স্বপ্ন দেখছে না সাদা কালো শিবির। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিএল টি20তে অংশ নেওয়া 8 দলের স্কোয়াড চূড়ান্ত। অভিজ্ঞ ও তারুণ্যের মিশালে গড়া দলগুলো ভালো হয়েছে মত ঢাকা মেট্রোর কোচ নাজমুল হোসেনের। বিপিএলের আগে এনসিএল হওয়ায় ক্রিকেটারদের ব্যক্তিগত সেরা পারফরমেন্সের লক্ষ্য থাকবে, যাতে লাভবান হবে দলগুলো, মত তার। এনসিএলে 8 দলের অধিনায়কের নাম আগেই ঘোষণা হয়েছিল। এবার জানা গেল পূর্ণাঙ্গ স্কোয়াড। ভারসাম্য দল গঠনের চেষ্টা সবার। স্ট্যান্ডবাই হিসেবে লিটন, তাসকিন, রিশাদ, হৃদয়, মুস্তাফিজরা আছেন বিভিন্ন দলে। রাজশাহী ও বগুড়ায় এনসিএল শুরু 14 সেপ্টেম্বর। যদিও মিরপুরে এরই মধ্যে অনেকে প্রস্তুতি শুরু করেছেন। 3 ভেন্যুতে খেলা ক্রিকেটারদের সামর্থ্য প্রমাণে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আগে আগে এনসিএল আয়োজন ইতিবাচক। এর আগে কিন্তু কখনো বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট হয় না। রাজশাহী বলেন, বগুড়া বলেন বা সিলেটে খেলা হচ্ছে, তো এটা আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট, মানে ছেলেদের প্রিপারেশন সবকিছু মিলে আমি মনে করি যে খুব একটা ভালো একটা দিক এটা। এশিয়া কাপে জায়গা না পাওয়া শান্ত মিরাজরা খেলবেন এনসিএলে। অভিজ্ঞ মুশফিক আর রিয়াদের উপস্থিতিতে দারুণ আসরের প্রত্যাশা নাজমুলের। মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন টি20 খেলছে, মুশফিক রহিমও খেলেছে। ওদের কাছে যে আমাদের ইয়াং প্লেয়ার যারা আছে অনেক কিছু শিখতে পারে। তাই আমি মনে করি এটা মানে একটা ভালো দিক। সুযোগ পাওয়াটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে সিলেটে অনেক চিড়িয়াংয়ে বেশি বা চিটাগংয়ে কম, আবার চিটাগংয়ে অনেক প্লেয়ার বেশি। যদি ইকুয়াল করা হয় তাহলে টুর্নামেন্টটাও ভালো হবে, আপনার আসলে প্লেয়ারের জন্য একটা অপরচুনিটিও তৈরি হবে। রাজশাহীতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলবে রাজশাহী ও ঢাকা মেট্রো। বগুড়ায় দিনের অন্য ম্যাচে লড়বে রংপুর ও সিলেট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।